শেখ মুজিবুর রহমানের বাকশালের মাধ্যমে সেই মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র তা হোঁচট খায়। দীর্ঘদিন পর মানুষের যে রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণ, তাদের কাছে এই রাষ্ট্রের মালিকানা আবার ফিরে এসেছে। তেমনি সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল হলো সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গা। প্রথম সংসদে তাদের এই অকবরকে আমি সত্যিকার অর্থে খুব ভালোভাবে দেখছি না। চুপ্পু বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগ নির্বাচিত, সবাই জানে, এটা নতুন কিছু না। বাংলাদেশের মানুষ যেরকম জানে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গত 17 বছর সবচেয়ে নির্যাতিত দল বিএনপিও জানে। বিগত পরিবেশের সাথে বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সবকিছু নতুনত্ব নিয়ে এসেছে। নতুনত্ব শুধু কথায় না। আমরা একটা যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সে স্বপ্নের আসলে একটা বড় অংশই অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এই ছাত্র রাজনীতি এসে। যে আমরা চিন্তা করি যে না, আমাদের কোনো শীর্ষ নেতৃত্বের ডোপ টেস্ট ছাড়া নেতৃত্বে আসতে পারবে না। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংস্কারের মাধ্যমে এক ধরনের মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করতে পারি, একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি এই অনুষ্ঠানে। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি রাজনীতির বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই। ইতোমধ্যেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আজকে সংসদ অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনেই বিরোধী দল সংসদ থেকে ওয়াক আউট করেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আসলে সংসদে বিরোধী দলের কেমন ভূমিকা থাকা প্রয়োজন, একই সাথে বিগত দিনের যেই রাজনীতি, আগামীতে কেমন রাজনীতি চাই, সেই রাজনীতি নিয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি, কারা নির্যাতিত নেতা জনাব মঞ্জুল আলম রিয়াদ। আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা শুনবে তাদেরকেও ধন্যবাদ। রিয়াদ ভাই, একটু শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আমাদের যেই বহুল কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথের যাত্রা আজকে আসলে আনুষ্ঠানিকভাবে সংসদে শুরু হয়েছে, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আপনি জানেন যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি তীব্র আকাঙ্ক্ষা সে দীর্ঘদিনের সুদূর। 1971 সাল থেকে একটি সাম্য এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছিল এবং একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিল। কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের বাকশালের মাধ্যমে সেই মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র তা হোঁচট খায়। এবং পরবর্তীতে 90 সালে যখন আবার জিয়াউর রহমানের মৃত্যুর পর আবারও স্বৈরাচার এরশাদের মাধ্যমে গণতন্ত্র হোঁচট খায়। মানুষ তখনও জীবন দিয়েছে, আবার 90-এর পর গণতন্ত্রের উত্তরণ হয়েছে। কিন্তু আপনি জানেন 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটি একতরফা নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন, 14 সালে একটি একতরফা নির্বাচন, 18 সালে একটি নিশিরাতের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের একটি আমিডামি নির্বাচনের মাধ্যমে এটি ফ্যাসিস্টের রাজত্ব কায়েম হয়েছিল। কিন্তু আপনি বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের প্রতি এত তীব্র আকাঙ্ক্ষা, তারা আবারও জীবন দিয়ে সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। দীর্ঘদিন পর মানুষের যে রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণ, তাদের কাছে এই রাষ্ট্রের মালিকানা আবার ফিরে এসেছে। যার জন্য মানুষের এই সরকারের প্রতি অনেক আকাঙ্ক্ষা, মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি। সুতরাং এই সরকারের দায়বদ্ধতাও মানুষের কাছে অনেক বেশি। তা আজকে এই সরকারের প্রথম সংসদ অধিবেশন ছিল। আপনি জানেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারি দলের পরও বিরোধী দলের একটি বিশাল শক্তিশালী অবস্থানই গণতন্ত্রের চর্চাকে সুসমৃদ্ধ করে এবং সবচেয়ে বড় জায়গা যেটা জবাবদিহিতা। সংবাদপত্র যেরকম একটি জবাবদিহিতার মাধ্যম, তেমনি সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল হলো সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গা। সুতরাং সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় শক্তিশালী একটি বিরোধী দল আমরা কামনা করি, যেখানে অতীতের মতো কথায় কথায় অকবার আমরা দেখতে পাবো না। যারা যৌক্তিক বিষয় সমালোচনা করবে, সরকারের যেই সব পলিসিতে মনে হবে যে এটা দেশবিরোধী অথবা মানুষ বিরোধী, সেই সব জায়গায় যদি সমালোচনা করে, তাহলে আমরা একটা যৌক্তিক সমালোচনা পাবো, জবাবদিহিতামূলক একটি সরকার পাবো। এজন্য আমি মনে করি যে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের জায়গায় যেরকম সরকারি দলের দায়বদ্ধতা অনেক বেশি, একইভাবে বিরোধী দলের যে মানুষের কাছে যে দায়বদ্ধতা, একই সাথে গণতন্ত্রের সুষ্ঠু চর্চার যে দায়বদ্ধতা, সেটা তারা অব্যাহত রাখবে। এবং প্রথম সংসদে তাদের এই অকবরকে আমি সত্যিকার অর্থে খুব ভালোভাবে দেখছি না। এটার কারণটাকে আপনি ধরেন, আজকে তারা যেই ইস্যুতে আসলে ওয়াকআউট করেছে সেটা হলো মহামানবী রাষ্ট্রপতির ভাষণ। আসলে তারা মনে করছে যে তারা জুলাইয়ের গাদ্দার এই শব্দগুলোকে ইউজ করে বা জুলাইয়ের সাথে তারা প্রতারণা করেছে, সেটা করে সংসদে যাতে মহামানবী রাষ্ট্রপতির যেই নিয়ম
নিয়মিত যে বক্তব্যের মাধ্যমে সংসদ শুরু হয় সেটার জন্য তারা করেছে। এটা কি আসলে জুলাইয়ের সাথে কি আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতির বক্তব্য সেটার সাথে কোন ধরনের আছে? না, এটা আমি বলি তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কেন? আপনি যদি রাষ্ট্রকে যদি মানুষের দেহের সাথে তুলনা করেন, মানুষের দেহে অনেকগুলো অর্গান আছে, যেরকম হার্ট আছে, যেরকম কিডনি আছে, লিভার আছে। একই সাথে আপনার ডায়াবেটিক্স হইতে পারে। আপনার 4টা রোগ যখন থাকবে, একটা ট্রিটমেন্ট করতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আপনার যখন হার্ট ফেলারের সম্ভাবনা থাকবে, তখন আপনি কিন্তু সবগুলোকে ইগনোর করে হার্টের চিকিৎসা করবেনই। আপনার তখন কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আপনার প্রথম জীবন বাঁচাতে আপনার হার্টের চিকিৎসাটা দরকার। তখন হার্ট আপনার হবে, তখন বাকিগুলোকে আবার ঠিক করবেন। বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান অবস্থাটা এরকম। চুপ্পু বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগ নির্বাচিত, সবাই জানে, এটা নতুন কিছু না। বাংলাদেশের মানুষ যেরকম জানে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গত 17 বছর সবচেয়ে নির্যাতিত দল বিএনপিও জানে। এইটা আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে। সো চুপ্পুর ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে কম জানে না। সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থাকে স্থির রাখতে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে বিএনপির এটা একটি অপারেশনের মতো, যেটা হৃৎপিণ্ডের অপারেশন, পরবর্তীতে বাকি অর্গানও ইনশাল্লাহ ঠিক হবে। সুতরাং আমি মনে করি যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের জানমালের কাছে দায়বদ্ধ, তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না অকবারের মতো, কারণ এটা গণতন্ত্রের সুষ্ঠু চর্চার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি। এই যে আপনি এটা একটা কথা বললেন যে আসলে হৃৎপিণ্ডর সাথে তুলনা করলেন, আমি একটু বলতে চাই যে নির্বাচনের পরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশটা এখন আপনি দেখছেন, বিগত পরিবেশের সাথে এই রাজনৈতিক পরিবেশটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বিগত পরিবেশের সাথে বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সব কিছু নতুনত্ব নিয়ে এসেছে। নতুনত্ব শুধু কথায় না, সবগুলো কাজের মাধ্যমে। আপনি জানেন যে নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো যে দল নির্বাচিত হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তার দলের প্রধান বিরোধী দলের নেতার বাসায় গিয়েছে, এবং নতুন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র প্রতিনিধি এনসিপির দলের প্রধানের কাছে গেছে। এটা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং আপনি জানেন যে প্রথম সংসদের আগেই বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যে যেগুলো ইশতেহার থাকে অথবা পরিকল্পনা থাকে, তার বেশিরভাগই বাস্তবায়ন হয় না। কিন্তু জনাব তারেক রহমান প্রথম সংসদ অধিবেশনের আগেই তার বেশ কিছু প্রতিশ্রুতি, যারা বাংলাদেশের মানুষের, প্রান্তিক মানুষের জীবন মান নিয়ে তার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। তা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটি বিরল ঘটনা, জনাব তারেক রহমান যা প্রথম শুরু করেছেন। এখন পর্যন্ত আপনি যা দেখছেন, এটা আসলে এই বাংলাদেশের, আমরা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বা যেই বাংলাদেশের জন্য আসলে জুলাই অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশটি সেই একই পথে আছে বলে আপনি মনে করেন? এটা আমি এখন পর্যন্ত মনে করি যে বাংলাদেশ সে পথে আছে। হয়তো খানিকটা ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমরা একটা চর্চার মাধ্যমে এটার সমাধান সম্ভব। এটা একদিনে সকল সমস্যার সমাধান একদিনে সম্ভব না, কিন্তু একটা গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সেই ত্রুটি বিচ্যুতিগুলো ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত ট্রাকচ্যুত হয়নি। আপনি যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশের সংস্কৃতিতে মানে রাজনীতিতে এক ধরনের নতুন সংস্কৃতি চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বা তারপরে এনসিপির নেতার বাসা চলে যাচ্ছে, আবার আপনাদের এই নেতাকর্মীর এলাকায় গিয়ে মানুষের ঘর দুয়ার ভাঙছে, কোনো জায়গায় হত্যা করছে, এইটা আসলে এইটা কি এটার সাথে যায়? প্রধানমন্ত্রীর সাথে তার আপনি যে প্রশ্নটা করেছেন সেটা যায় কিনা, তার আগে হলো যে এই ধরনের ঘটনা আসলে ঘটতেছে কিনা। বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে। আমাদের দল বিভিন্ন জায়গায়, যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না, তখন আমরা বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সরাসরি একাধিক জায়গায়, আমি যদি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলি, আমরা 2 থেকে 3টি জায়গায় বাংলাদেশে মামলা করেছি আমার কর্মীর বিরুদ্ধে। এই ধরনের ঘটনায় দল স্বপ্রণোদিত হয়ে মামলা করেছে। বহিষ্কারের ঘটনা তো আছেই। এবং এখন আমরা রাষ্ট্র ক্ষমতায় থেকে সাথে আমাদের ছাত্রদল আছে, তারা আমরা বারবার বিভিন্ন আমাদের যে প্রেসগুলো যায়, সেখানে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিন্তু অনুরোধ করি। একটু এবার আসি আমরা তো জাতীয় রাজনীতি, এবার ছাত্র রাজনীতির কথা বলতে চাই যে আপনাদের ছাত্র দলের ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। এই কেন্দ্রীয় কমিটির আসলে কবে নাগাদ হতে পারে, বা কারা, মানে আপনি কাদেরকে কেন্দ্রীয় কমিটিতে আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? একটি ভয়াবহ দুঃসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পার করেছে, যার অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। এবং যখন এই কমিটিটি হয় 2024 সালের মার্চ মাসে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ভয়াবহ দুঃসময় পার করছে। আওয়ামী লীগ ফ্যাসিজমের সর্বোচ্চ পর্যায়ে তখন।
কিন্তু এই কমিটি হওয়ার পর এই কমিটির নেতৃত্বেই বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সফল গণঅভ্যুত্থান, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 144 জনের মতো নেতাকর্মী সরাসরি সেই আন্দোলনে নিহত হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী দ্বারা পঙ্গুত্ব বরণ করেছে। সেই গণঅভ্যুত্থানের সফল নেতৃত্ব পরবর্তীতে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেশে ফেরা, পরবর্তীতে একটি জাতীয় সংসদ নির্বাচন এবং সেখানে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সর্বোপরি বিশাল একটি কর্মযজ্ঞের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বর্তমান কমিটি 2 বছর পূর্তি উদযাপন পার করেছে। আমি মনে করি এই কমিটি সফল। কমিটি নতুন, যেহেতু কমিটি সফল এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ, সেক্ষেত্রে নতুন কমিটি হবে, এটাই বাস্তবতা। আবার কমিটি হওয়ার জন্য যে খুব বেশি তাড়াহুড়ো হয় সেরকমও না, মাত্র 10 দিন হলো যে কমিটির মেয়াদ উত্তীর্ণ করেছে। আমি মনে করি যে সরকার একটি গুছিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি যখন সিদ্ধান্ত নেবেন যে নতুন কমিটি দরকার, তখন তিনি নতুন কমিটি করার সিদ্ধান্ত নেবেন। আপনি অনেকগুলো সফলতার কথা বললেন, কিন্তু আসলে বিগত ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি আপনাদের আসলে নিরঙ্কুশ, এখানে যেরকম নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন, আপনারা নিরঙ্কুশ পরাজিত হয়েছেন। এটা কি আসলে ছাত্রদলের আপনাদের এই কমিটির ব্যর্থতা কিনা? আপনি যদি জয় এবং পরাজয় দিয়ে জীবনের বা সংগঠনের ব্যর্থতা বা সফলতা বিবেচনা করেন, সেটা আলাদা বিষয়। আমি ওইভাবে বিবেচনা করি না, আমি ভিন্নভাবে দেখতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস হলো, একটি সময় অস্ত্রের রাজনীতি ছিল, ছাত্র রাজনীতিতে একসময় মাদকের রাজনীতি ছিল, সন্ত্রাসের রাজনীতি ছিল, সর্বশেষ আওয়ামী লীগের হেলমেটের রাজনীতি ছিল, চাপাতির রাজনীতি ছিল। কিন্তু 5ই আগস্ট বলেন এবং সর্বশেষ 12ই ফেব্রুয়ারির পর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তখনও দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই 2 বছরের পথ পরিক্রমায় কোনো হল দখলের কোনো ঘটনা ঘটায়নি, কোনো শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটায়নি। তো আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুষ্ঠু শিক্ষার মান বজায় রাখার জন্য যে ধরনের নিরাপদ ক্যাম্পাস দরকার, শিক্ষার্থীদের সাথে যে সহযোগিতা বা পারস্পরিক বন্ধুত্বের যে ক্যাম্পাস দরকার, সেখানে এতটা ধৈর্যের সাথে কাজ করেছে, সেখানে এটাই আমাদের সবচেয়ে বড় জয় হয়েছে। এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে একটু বলতে চাই, পৃথিবীতে কোনো থিওরি একবারের বেশি কাজ করে না, মানে অন্য কেউ কাজ করাতে পারবে না। যেমন আপনি ফেসবুক বানাইয়া আর কোনো দিন ব্যবসা করতে পারবেন না, আপনি অন্য কোনো আইডিয়া দিয়ে ব্যবসা করতে পারবেন। তো এখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স চলে, এবং একটি সংগঠন দীর্ঘদিন বিভিন্নভাবে, সেটা তার কৌশল হোক অথবা অপকৌশল হোক, যেটাই হোক না কেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তার অবস্থান ছিল, যার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে তার একটা সখ্যতা ছিল এবং তার একটা নৈতিক বিপরীতমুখী দ্বিচারিতা ছিল। দুইটা মিলে সে সফল হয়েছে। আমি মনে করি এই সফলতা সাময়িক, এবং আমাদের যে অর্জন, একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ এবং শিক্ষার্থীদের সাথে যে সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো কপটতা ছাড়া সেটা অর্জিত হয়েছে, সে জায়গায় আমরা সফল, এবং এর ফলাফল আপনারা সামনের নির্বাচনে দেখতে পারবেন। এবং বাংলাদেশের ইতিহাস হয়েছে যে ক্ষমতাসীন দলের লোকজনের অধীনে কখনো ছাত্র সংসদ নির্বাচন ভালো হয় না, কিন্তু আমি মনে করি যে ছাত্রদলের এই গত 2 বছরের কার্যক্রম আগামীতে একটি ভালো নির্বাচন, ছাত্র সংসদ এবং ছাত্রদলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমি আশা ব্যক্ত করি। আমরা আসলে এই 5 আগস্টের আগে আপনি যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের কথা বললেন, আসলে নামটা বললেন নেই, সরাসরি আমার ধারণা শিবিরের কথা আপনি মিন করেছেন, যে শিবিরের সাথে কিন্তু আপনারা মাঠে পর্যায়ে একসাথে রাজনীতি করেছেন। 5 আগস্টের পরে দেখেছি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এইটা আবার চূড়ান্ত লাভ করেছে দূরত্বটা হলো এই জাতীয় সংসদের নির্বাচনের পরে কয়েকটা জায়গায় আপনাদের সরাসরি লড়াই হয়েছে, ঝগড়া হয়েছে। তো এইটা আসলে আগামীতে আপনারা কি এই ধারাবাহিক, মানে এটা কি অব্যাহত রাখতে চান, নাকি আসলে একটি সুষম কি বলে একটি সুশৃঙ্খল ক্যাম্পাস গঠনে আপনারা ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা রাখতে চান? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে সরাসরি আমার পথ চলা 2009 সাল থেকে 2026 সালের আজকে মার্চ মাসের 12ই মার্চ পর্যন্ত আমি বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের কোনো পর্যায়ে কোনো ধরনের ঐক্যবদ্ধ কোনো অবস্থান আমি আমার চোখে পড়েনি। কোনো ঐক্যবদ্ধ কোনো কর্মসূচিও না, কোনো কার্যক্রমও না, কোনো প্ল্যানও না, ঠিক আছে। তা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের একটি আদর্শিক দ্বন্দ্ব আছে, এবং এর কর্মপরিকল্পনা এবং কার্যপরিধির পার্থক্য বিস্তর। সুতরাং এটা একটি নৈতিক অবস্থানগত জায়গা। এটা ছাত্র শিবিরের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যতদিন সংগঠন থাকবে ততদিন থাকবে, কারণ আমাদের নৈতিক অবস্থানই বিপরীত। আপনি যেটা বলছেন যে ওয়েলফেয়ার পলিটিক্স করে, তো ছাত্রদল যদি, শিবির যদি ওয়েলফেয়ার পলিটিক্স করতে চায় বা করে, সেক্ষেত্রে ছাত্রদল এটাতে এগিয়ে আসলে সমস্যা কোথায়?
বাংলাদেশে আমরা আসলে এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে পড়ে অনেক সময় আমাদের দরিদ্র ফ্যামিলি থেকে এগুলো তো উঠে আসে, তো সেই জায়গায় যদি আপনারা হাত বাড়িয়ে দেন তো কি তাদের ছাত্র মানে পড়াশোনার জন্য কি তাদের জন্য একটু উপকার হয় না? না, আমি কারো ওয়েলফেয়ার পলিটিক্সে নিশ্চয়িত করা যায় না, আপনারা বিপরীতে বলতেও পারবেন না, সেটা তার করুক। কিন্তু আমার সংগঠন ওয়েলফেয়ার পলিটিক্সে চলবে না। আমার সংগঠন চলবে আমার নীতি এবং নিয়ম অনুযায়ী। আমি মনে করি এটা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রই, আপনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র কিন্তু অনেক ধরনের ভর্তুকি দেয়। আমি মনে করি এটা সঠিক, মানে দুর্নীতি ছাড়া সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের সকল সমস্যার সমাধান করা সম্ভব। বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে সেই লক্ষ্যে কাজ করবে, যাতে কোনো কারো জাকাত বা দানে নয়, বরঞ্চ সরকারকে সঠিক পথে পরিচালনায় বাধ্য করে এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে, একটা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে সকলকে এই সুবিধার, সরকারি পর্যায়ে এই ধরনের সুবিধার আওতায় নিয়ে আসতে। আপনি একটা কথা বলছিলেন যে আসলে বিগত দিনে যে ছাত্র সংগঠনগুলো ছিল আসলে এক ধরনের হল দখল, অস্ত্র বাণিজ্য, মাদকের কারবার, এগুলা বরাবরই ছাত্র সংগঠনের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন থাকে তাদের। আপনাদের এই যে অবস্থান, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে আসলে আপনারা বের হতে পেরেছেন বা বের হওয়ার জন্য কোনো চেষ্টা করছেন? না, আমাদের সাধারণ সম্পাদক জনাব নাসিরুদ্দিন নাসির একবার টকশোতে বলেছিলেন যে লেজুর ভিত্তিক আপনি কিভাবে পোর্ট্রেট করবেন সেটা। আমি তো আমার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার তো কোনো খারাপ সিদ্ধান্তকে আমি সমর্থন জানাবো না। আমি আমার শিক্ষার্থীদের যে প্রশ্ন, বাংলাদেশের মানুষের যে প্রশ্ন, সেখানে যদি আমি তাদের সাথে থাকি তাহলে তো আমার লেজুর ভিত্তিতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা করতেছি না অন্য সংগঠনের সাথে, সেটা হচ্ছে আমি একটা মিথ্যা কথা বলতেছি না। আপনি দেখবেন যে আপনি যে সংগঠনের কথা বলেছেন, জনাব সাদিক কায়েম সেই সংগঠন থেকে ডাকসুর বিপি হয়েছে, তিনি কিন্তু গত জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে জামাতের ইসলামের বক্তব্য দিয়েছে। কিন্তু সে বলেছে কি যে তাদের সংগঠন লেজুর ভিত্তিক সংগঠন না। তার মানে কি, সে মিথ্যা বলেছে এবং দ্বিচারিত করেছে। কিন্তু আমরা তাদের চেয়ে ন্যূনতম, আপনি যদি ন্যূনতম বলেন যে আমার ডিফারেন্স কোথায়, সত্য আর মিথ্যা, আমরা সত্যবাদী, তারা মিথ্যাবাদী। তো এটা তো সাদিক কায়েম করেছে আপনাদের ছাত্র সংগঠন থেকে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে জাকসুর ভিপিও আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। এই রাজনীতিতে অংশগ্রহণ করা আর হলো লেজুর ভিত্তি হওয়া, দুটা কি এক জিনিস বক্তৃতা? আমি মনে করি যে আমার সংগঠনের আমি সন্ত্রাসী বাহিনী হব না, আমি তার অন্যায়ের হাতিয়ার হব না, ঠিক আছে? আমি তার অন্যায় সমালোচনা করতে পারবো, তাহলে তো আমি লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবো। এবার একটু আসি আপনার ছাত্র জীবন নিয়ে। আসলে আপনি যেই সময় রাজনীতিটা শুরু করেছেন সেই সময়টা আসলে অনুকূল পরিবেশ আপনার জন্য ছিল না, এটা ছিল একটা প্রতিকূল পরিবেশ। এই প্রতিকূল পরিবেশে আপনি রাজনীতি করেছেন। এই রাজনীতি করতে গিয়ে আসলে আপনার কী ধরনের সমস্যা আপনি ওই সময় সম্মুখীন হয়েছিলেন, বা কীভাবে ছাত্র রাজনীতিতে আপনি এখন পর্যন্ত টিকে আছেন? আমরা একটা যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সে স্বপ্নের আসলে একটা বড় অংশই অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এই ছাত্র রাজনীতি এসে। আমরা একটি মানে অন্য 8-10 শিক্ষার্থী যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচরণ করে, আমাদের সেই সুযোগটা ছিল না এবং আমরা সবসময় একটু মানসিক ভয়ভীতির মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে জীবন পার করেছি এবং আমাদের একটা সুখকর কোনো স্মৃতি নাই এই বিশ্ববিদ্যালয়ে। আমরা যখন হলে উঠেছি 1 বছর 7 এবং 8 মাস পর আমার হল থেকে বের হয়ে আসতে হয়েছে। তো দেখা যায় যে হলে 3-4 বছর থাকলে মানুষের সাথে বন্ধুত্ব হয়, এক সিনিয়র জনের সাথে সম্পর্ক হয়। তো আমাদের এরকম কোনো সুখকর স্মৃতি বা বড় কোনো সার্কেল গড়ে ওঠেনি। তারপর আপনি দেখবেন যে আমি একাধিকবার হামলার শিকার হয়েছি, 2বার জেলে ছিলাম, একবার 81 দিন জেলে ছিলাম। ঈদ এবং পুরো রমজান মাস আমি কাশিমপুর 4-এ পালন করেছি, ঈদ পালন করেছি। তারপরে গত নির্বাচনের সময় 61 দিন জেলে ছিলাম। তো আমাদের টোটালি একটা সামাজিক জীবন বলেন, শিক্ষা জীবন বলেন, 8-10 জনের মতো না, এটা একটু আলাদা বলতে পারেন। এটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে গেছে, আমরা একটা অন্যায় নির্যাতনের শিকার হয়েছি। এটা তো আমার একটা ছোট গল্প, কিন্তু সারা বাংলাদেশের যদি দিকে তাকান, এখানে হাজার হাজার নেতাকর্মী এরকম অবস্থা, অনেকে পঙ্গুত্ববরণ করে আছে এখনও, অনেকে তো মৃত্যুবরণ করেছে, জীবন দিয়ে দিয়েছে। তো এটা একটা দুঃসহ সময় ছিল। আমাদের যেটা শপথ, যে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবো, কারো জীবনে এরকম অন্যায় না নেমে আসুক, কোনো নির্মমতা না নেমে আসুক, আমরা সে ব্যাপারে বদ্ধপরিকর।
আপনার জীবনের এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতিটা আপনাকে এই বিগত 15 বছর যে স্মৃতি যেগুলো আপনাকে প্রতিনিয়ত নাড়া দেয় যে এই কাজটা আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়েছে বা অনেক অন্যভাবে হতে পারতো আর না, যেটা আমার প্রতিনিয়ত আপনাকে পীড়া দেয়? প্রতিনিয়ত পীড়া দেয় বলতে আপনি জানেন কিনা, আমাদের একটা মিছিল ছিল 2015 সালের আন্দোলনে। সেটা হচ্ছে বুয়েটের ক্যাম্পাসের ওইখান থেকে, আমরা পলাশিকা থেকে শুরু করেছি, বুয়েট ক্যাম্পাসের ওখানে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে আমাদের সেই মিছিলের উপর হামলা হয়েছিল। সেখানে তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার উপরে অমানসিক নির্যাতন হয়েছে। এবং সেখানে তারা এমনভাবে নির্যাতন করেছে তারা বাঁচবে কিনা। তো শাহাদাত ভাইয়ের সাথে আমার রাজনৈতিক জীবনের প্রথম পথ চলা শুরু, এবং কিবরিয়ার আমাদের 2 বার জুনিয়র বিশ্ববিদ্যালয়, ওরও পথ চলা আমার সাথে। তো ওরা দীর্ঘ 4 মাস ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, পরবর্তীতে জেলে ছিল। ওদের সেই নির্যাতনের ক্ষত চিহ্ন বলেন, শারীরিকই এখনও বয়ে বেড়াচ্ছে। তো এটা আমার সামনে হয়েছে বা কাছাকাছি হয়েছে এইটা, এবং দুজনে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের পলিটিক্যালি একজন বড় ভাই একজন ছোট ভাই খুব কাছের ছিল। এটা আমাকে খুব তাড়া করে বেড়ায়, এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই প্রতিশোধটা দরকার বা এদের বিচার হওয়া দরকার যারা এই অন্যায়টা করেছে। এটা আমাকে খুব তাড়া করে বেড়ায়। আরও অগণিত ঘটনা আছে, বিভিন্ন সময় সহযোদ্ধার মৃত্যু এরকম ঘটনা আছে, কিন্তু এটা আমার খুবই কাছের লোক, এজন্য আমার খুব বেশি তাড়া করে বেড়ায়। তো একটু আমরা আপনি তো আপনার নির্যাতনের কথা বললেন, একটু জানতে চাই, শুরু থেকে আমি প্রশ্নটা করেছিলাম আর উত্তরটা আমি ভেবে পাই নাই, যে মেয়াদ তো আপনাদের শেষ হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির, নিঃসন্দেহে এটা 2 দিন আগে হোক আর পরে হোক সেই কমিটি হবে। আসলে আপনি এই যে রাজপথের একজন কর্মী হিসাবে কেমন ছাত্র নেতৃত্ব চান বা কেমন কমিটি চান, যে কমিটি আসলে আগামী দিনে নেতৃত্ব দেবে বাংলাদেশকে? আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে কর্মসূচি ভিত্তিক একটি সংগঠন হওয়া উচিত। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু রুটিন কাজ তো থাকে, সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে নিয়মিত কমিটি করা হয়, কিছু রুটিন প্রোগ্রাম থাকে, জাতীয় কিছু ইস্যু থাকে, সেগুলো থাকে। তার সাথে সাথে বেশ কিছু কর্মসূচি যেটা জনাব তারেক রহমানের, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি দেখবেন যে জনাব তারেক রহমানের পরিকল্পনার মধ্যে আছে মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, তারপর তিনি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি আছে তারপর একটা পরিবেশ রক্ষার একটা আন্দোলন আছে তার। তো আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তারা এই কয়েকটা কর্মসূচিতে সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। কীভাবে অংশগ্রহণ করতে পারে? আপনি যদি আমার যে কমিটিগুলো হয়, আমাদের বিশেষ করে যে উপজেলা, পৌর এবং জেলা যে কমিটিগুলো, সেখানে যদি আমরা চিন্তা করি যে না, আমাদের কোনো শীর্ষ নেতৃত্বের ডোপ টেস্ট ছাড়া নেতৃত্বে আসতে পারবে না, এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংস্কারের মাধ্যমে এক ধরনের মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করতে পারি, একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে। আমাদের 15-20 লক্ষ নেতাকর্মী আছে, যার মাধ্যমে আমি সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিতে সর্বাধিক ভূমিকা রাখতে পারি। তো আমি মনে করি তাহলে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাহ সংগঠন হবে না, একেবারে তৃণমূলের ওয়ার্ডের যে নেতা থাকবে বা যে কর্মী থাকবে, সেও এই আমাদের এই আন্দোলনে বৃক্ষরোপণ অভিযান বলেন, সে কখনো কোনো জায়গায় ময়লা ফেলবে না, এই যে পরিবেশ রক্ষার আন্দোলন বলেন অথবা মাদকমুক্ত বাংলাদেশের যে আন্দোলন, এখানে সরাসরি ছাত্রদল প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারবে। তো আমি মনে করি যারা নেতৃত্বে আসবে, সবাই তো গত 17 বছরের নির্যাতনের শিকার, জেল মামলা হামলার শিকার, তো তারা এ ধরনের কর্মসূচি নেবে যাতে ছাত্রদলকে তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আওতায় থাকে এবং সংগঠনকে বেগবান করতে, এবং এই যে সময়টা, যে সময়ে সবচেয়ে বড় বাধা বা প্রতিকূলতা হলো সত্য আর মিথ্যা, বা আপনি যেটা চিন্তা করেন ফটোকার্ড অথবা গুজব, এটা প্রতিহত করা। এখানে ছাত্রদল একটি যুগ উপযোগী একটি সাংগঠনিক স্ট্রাকচার দাঁড় করবে, যারা এই যে মিথ্যার বিরুদ্ধে লড়বে বা ফটোকার্ডের বিরুদ্ধে লড়বে বা প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়বে। আমি মনে করি এরকম একটি ছাত্রদল যদি হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদের অথবা মানুষের আকাঙ্ক্ষার যে ছাত্রদল, সেটা পূরণ হবে। আমি নিজেও প্রত্যাশী, কিন্তু আমি চাই নেতৃত্ব আমি হলে এগুলো করার চেষ্টা করব, অথবা যারাই হবে আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো যে এরকম একটি কর্মসূচি ভিত্তিক এবং এরকম আইডিয়া ভিত্তিক একটা সংগঠন গড়ে তুলতে। একটু আপনি যেটা বলছিলেন যে কর্মসূচি ভিত্তিক, কর্মসূচির সাথে কিন্তু একটা শব্দ চলে আসে কর্মসংস্থান। ছাত্র, আপনি আসলে এখন ছাত্র আছেন, যদি ছাত্রত্ব আপনার শেষ হয়ে যায়, আপনি নিঃসন্দেহে কর্মসংস্থান আপনার দরকার হবে, আপনি নিজের ফ্যামিলি আছে। এই কর্মসংস্থানমুখী শিক্ষার জন্য বা
সরকারের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে বা কর্মসংস্থানমুখী শিক্ষার জন্য সরকার কি করতে পারে? না, আপনি আমাদের 31 দফা দেখবেন, পরবর্তী ইস্তেহার দেখবেন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক ধরনের কর্মসূচি আছে কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। খুব বেশি ঢেলে সাজানোর কথা বলে নাই, এটা টেকনিক্যাল শিক্ষার কথা বলা হয়েছে কিভাবে। তারপর আপনি সর্বশেষ দেখবেন যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যেখানে 80,000 নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এরকম অনেকগুলো সেক্টরের কথা বলা হয়েছে যেখানে কর্মসূচি হবে। এবং আমরা একটি বাংলা এবং ইংরেজির বাহিরে একটা তৃতীয় একটি ভাষা শেখার কথা বলা হয়েছে। এরকম অনেক ধরনের কর্মসূচি, মানে কর্মসংস্থান সৃষ্টির যে কর্মসূচি, সেটা বাংলা জাতীয় দল বিএনপির আছে। এখানে ছাত্রদলের সরাসরি অংশগ্রহণ করা খুব কঠিন। আমি আপনাকে বললাম যে ছাত্র সংগঠন হিসাবে যেখানে আপনি রুলস ভায়োলেট না করে, মানে অতিরিক্ত কোনো সুবিধা না দিয়ে, শুধুমাত্র আপনার শক্তির উপরে নির্ভর করে একটি ছাত্র সংগঠনে আপনি সমাজের জন্য কী কী ভূমিকা পালন করতে পারেন। আমার রুটিন কাজ তো আছেই। আমি একটি শিক্ষা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব, সেগুলো তো করবেই। সাথে সাথে আমি দেশের জন্য মাদকমুক্ত বাংলাদেশ বলেন, পরিবেশ রক্ষার যে আন্দোলন বলেন, অথবা বৃক্ষরোপণ, এই ধরনের কাজে আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারি। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে যারা শুনবে তাদেরকে আবারও ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি। এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, রাজপথের লড়াকু সৈনিক জনাব মঞ্জুরুল আলম রিয়াদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।